আমেরিকার সিআইএ সংস্থার একজন নিয়মিত দক্ষ লেডি অফিসার, যে কিনা বিভিন্ন দেশে গিয়ে সেখানকার বড় বড় মাফিয়াদেরকেও খতম করতে সক্ষম। এভাবে সে এক সময় জাপানের সব থেকে বড় মাফিয়ার খপ্পরে পড়ে, যার হাত থেকে সিআইএর প্রধানও সুরক্ষিত না। তাহলে সে কিভাবে তার হাত থেকে বাঁচবে? মুভির প্রত্যেকটা পয়েন্ট আপনার অ্যাটেনশনকে পুরোপুরি এঙ্গেজ করবে, তাই ভিডিওটা দেখার সময় এক মুহূর্ত অন্যমনস্ক হওয়া যাবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এখন চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন, লিংক পিন কমেন্টে দেওয়া রইল। তো যাওয়া যাক মুভির স্টোরিতে। মুভিটি শুরু হয় এবং আমরা জাপানের টোকিও শহরের একটি বিল্ডিং এর উপরে এভরি নামের একটি মেয়েকে দেখি, যে একজন দক্ষ সিআইএ অফিসার। তখনই আমরা তার ফোনের মধ্যে গেঞ্জি নামের একজনকে দেখি। কিছুক্ষণের মধ্যেই এভরি একটি রশির মাধ্যমে সোজা ছাদ থেকে নিচের দিকে নামে। এভাবে সে একটি ফ্ল্যাটের মধ্যে ঢুকে যায় এবং তার সামনে যেই আসছিল সে তাকে সেখানেই শেষ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সে গেঞ্জিকে গান পয়েন্ট করে এবং তাকে বলে, আমাকে সোজা লকারের দিকে নিয়ে চলো। যেহেতু গেঞ্জির আর কিছুই করার ছিল না, এই জন্য সে তাকে লকারের দিকে নিয়ে যায়। কিন্তু সে যখনই লকারটাকে খুলে তখনই আমরা গার্ডদেরকে দেখি যারা ওই রুমটার মধ্যে আসে, আর এভাবেই গার্ড এবং এভরির মধ্যে ভয়াবহ একটি ফাইট শুরু হয়। আর এই সুযোগটাতে গেঞ্জি কোনো রকমে পালানোর চেষ্টা করে, কিন্তু এভরি তার পায়ের মধ্যে গুলি চালায়, যার ফলে গেঞ্জি অনেকটাই আহত হয়ে পড়ে। এভরি তখন আবারও গেঞ্জির পেছনে যায়। তখনই আমরা বেশ কয়েকজন গার্ডকে দেখি যারা তার উপরে বিভিন্নভাবে হামলা করতে থাকে, কিন্তু এভরি তাদেরকে কোনো রকম সুযোগ দেয় না। একসময় সে আবারও গেঞ্জিকে আটকায় এবং তাকে একটি ডিভাইস সম্পর্কে জিজ্ঞাসা করে। সে যখনই তাকে ডিভাইসটাকে দেয় এভরি তাকে সেখানেই শেষ করে ফেলে। পরবর্তীতে আমরা তাকে আবারও তার হোমটাউনের মধ্যে দেখি। তখনই আমরা এভরি স্বামী ডেভিডকেও সেখানে দেখি। আসলে আজকে তাদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল, এই জন্য ডেভিড তাকে অনেকগুলো সারপ্রাইজ দেয়। এভরি এগুলোকে দেখে একেবারে ইমোশনাল হয়ে যায়। পরদিন সকালে সে যখন অফিসের মধ্যে আসে তখনই আমরা এজেন্সির প্রধান জার্ভিসকে দেখি, যে এভরির সাথে দেখা করার জন্য আসে। সে তাকে পরবর্তী মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়, এখন তাকে কি করতে হবে এবং কোথায় কোথায় যেতে হবে। পরবর্তীতে সে যখন আবারও তার বাসায় ফিরে আসে এভরি তখন পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সেখানকার অবস্থা একেবারেই অকল্পনীয়। এভরি তখন ডেভিডকে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এভরি এগুলোকে দেখে একেবারেই ঘাবড়ে যায়। তখনই তার কাছে একটি আননোন নাম্বার থেকে কল আসে, যে তাকে জানায় ডেভিড এখন আমাদের হাতে বন্দি, তাই আমরা এখন তোমাকে যেমনটা বলবো তুমি ঠিক সেরকমটাই করবে। যদি এতটুকু এদিক ওদিক করার চেষ্টা করো ডেভিডকে আমরা এখানেই শেষ করে ফেলবো। তারা তাকে ডেভিডের আওয়াজ শোনায়, যার ফলে এভরি আরো বেশি ঘাবড়ে ওঠে, কিন্তু সে কোনো রকমে নিজেকে শান্ত করে এবং সেরিনা নামের তার একজন সহকর্মীকে কল দেয়। আসলে সেরিনা হচ্ছে তাদের টিমের একজন হ্যাকার। এভরি তাকে সবকিছু খুলে বলে এবং ওই নাম্বারটার বিষয়ে সকল ইনফরমেশন খুঁজে বের করতে বলে। কিছুক্ষণের মধ্যেই সে ওই নাম্বারটা সম্পর্কে সকল ইনফরমেশন তার কাছে পাঠায়। এভরি তখন এক মুহূর্ত সময় নষ্ট করে না এবং দ্রুত ওই লোকেশনটার দিকে যায়। পরবর্তীতে আমরা তাকে ওই লোকেশনটার মধ্যে দেখি, যেখানে অনেকগুলো দরজা। এই জন্য এভরি বুঝতেই পারছিল না তারা এখন কোন দিকে যাওয়া উচিত। তখনই সে আবার ওই নাম্বারটাতে কল করে। এভাবেই সে ফোনটার লোকেশনটাকে খুঁজে পায়। এভরি তখন দ্রুত রুমটার মধ্যে যায়। সে তখন ওই ফোনটাকে একটি টেবিলের উপরে দেখে, এমনকি সেখানে ডেভিডের আংটিটাকেও খুঁজে পায়। তখনই আবারও তার কাছে কল আসে। তারা তাকে জানায়, তোমার কোনো চালাকি আমাদের সাথে টিকতে পারবে না, আমরা তোমার উপরে 24 ঘন্টা নজর রাখছি, ইভেন আমরা এখনো তোমাকে দেখছি, তাই আমরা তোমাকে যেমনটা বলবো তুমি ঠিক সেরকমটাই করবে। যদি এতটুকু এদিক ওদিক করার চেষ্টা করো ডেভিডকে তুমি আর কখনই দেখতে পাবে না, আর আজ যেটা তুমি করলে তুমি সেটারও শাস্তি পাবে। তুমি এখন যেই জায়গাটার উপর দাঁড়িয়ে আছো ঠিক ওই জায়গাটার নিচেই একটি বিশেষ ধরনের বোমা রাখা, তুমি যদি এতটুকু নড়াচড়া করো ওটা সাথে সাথে বিস্ফোরণ করবে। এভরি এগুলোকে শুনে একেবারেই ঘাবড়ে ওঠে, কিন্তু সে কোনো রকমে নিজেকে শান্ত করে। এভরি তখন তার সামনে থাকা টেবিলের পায়াটাকে খুলে নেয়, কারণ সে যখনই পিছিয়ে আসবে বোমাটা উপরের দিকে উঠে আসবে, আর এটাই একমাত্র সুযোগ
এখান থেকে বেঁচে ফেরার। এভরি যখনই পিছিয়ে আসে বোমাটা সোজা উপরের দিকে উঠে আসে। এভরি তখন ওই কাঠের টুকরোটা দিয়ে বোমাটাকে সজোরে বাড়ি মারে, যার ফলে সেটা অনেকটাই দূরে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে ভয়াবহ একটি বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণটাতে তার তেমন একটা ক্ষতি হয় না। পরবর্তীতে সে যখন তার গাড়ির মধ্যে ছিল তখন সে শুধুমাত্র এটা খুঁজে বের করার চেষ্টা করে ওরা ডেভিডকেই কেন কিডন্যাপ করলো। তখনই তার টোকিওর মিশনটার কথা মনে পড়ে। এভরি এটা ভালোভাবেই বুঝতে পারে নিশ্চয়ই এই সবকিছুর পেছনে গেঞ্জির মিশনটা কোনো না কোনোভাবে জড়িত। পরবর্তীতে আমরা তাকে গেঞ্জির টিমের একজন সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে দেখি, যেখানে সে তাকে ডেভিডের এই কিডন্যাপটার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে কিছুই বলতে পারে না। এই জন্য এভরি তার উপরে প্রচণ্ড অত্যাচার চালায়। এভাবে সে তাকে একটি মিশন সম্পর্কে বলে যেটার বিভিন্ন তথ্য তার দাঁতের মধ্যে রাখা। এভরি তখন তার দাঁতটাকেই ভেঙে দেয়, কিন্তু তখনই আমরা সেখানকার বাকি অফিসারদেরকে দেখি যারা এভরিকে সন্দেহ করে। এই জন্য তারা তাকে কোনোভাবেই বাইরের দিকে যেতে দেয় না, কিন্তু এভরি তাদেরকে সব দিক থেকে প্রতিহত করে এবং সরাসরি বাইরের দিকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে এই খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, কারণ এটা এমন একটি মিশনের তথ্য যেটা সিআইএদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা ক্যানারি ব্ল্যাক নামে পরিচিত। জার্ভিস আসলে বুঝতেই পারছিল না এভরি কেন এরকমটা করছে। তখনই তার কাছে এভরির কল আসে। সে তাকে সবকিছু সম্পর্কে বলে, এমনকি সে তাকে এটা পর্যন্ত জানায় ডেভিডই হচ্ছে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, তাই ওকে বাঁচানোর জন্য আমি যা খুশি করতে পারি, তবে এটা আমি একা করতে পারবো না, আমার আপনার সাহায্যের প্রয়োজন। কিন্তু জার্ভিস তাকে সরাসরি মানা করে দেয়। তখন তার বাকি সদস্যরা তাকে কলটা সম্পর্কে জিজ্ঞাসা করে। জার্ভিস তাদেরকে জানায় বাসা থেকে কল এসেছিল, তার মানে জার্ভিসও তাকে সাহায্য করতে চায়। আর এটা লুকোনোর কারণ হলো ওরা এভরি এবং এই পুরো টিমটার উপরে সবসময় নজর রাখছে, তাই এখন কোনো রকম ভুল করা চলবে না। অন্যদিকে আমরা এভরিকে দেখি যে একটি পার্টির মধ্যে কারোর সাথে দেখা করার জন্য যায়। লোকটি তখন এভরিকে একটি ফ্ল্যাট সম্পর্কে বলে। সে তখন এক মুহূর্ত সময় নষ্ট করে না এবং সরাসরি ফ্ল্যাটটার মধ্যে যায়, কিন্তু যখনই সে ওই ফ্ল্যাটের মধ্যে আসে তখনই তার উপরে কেউ একজন অতর্কিত হামলা করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ হাতাহাতি হয়। একসময় এভরি তাকে সেখানেই শুট করে দেয়। যখনই সে ওই ব্রিফকেসটাকে খুলে সে সেখানে কিছুই দেখতে পায় না, তখনই আবারও কল বেজে ওঠে, যেটা ওই মৃত লোকটার ছিল। সে যখন কলটাকে রিসিভ করে তখন আমরা ডেভিডকে দেখি, যাকে ওই লোকগুলো প্রচণ্ড অত্যাচার করছে। এভরি এগুলোকে দেখে আরো বেশি ঘাবড়ে যায় এবং জার্ভিসকে দেখা করার জন্য বলে। জার্ভিস যখন তার সাথে দেখা করার জন্য আসে তখন এভরি তাকে ক্যানারি ব্ল্যাক সম্পর্কে জিজ্ঞাসা করে। জার্ভিস তাকে জানায় এটা এমন একটি ডেটা যেটার মধ্যে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন লিডার সম্পর্কে তথ্য, এমনকি তাদের আসল নাম পর্যন্ত রাখা, তাই এটা যার কাছেই পড়বে সে যা খুশি করতে পারে। কিন্তু যখনই এভরি তাকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করবে তখনই আমরা সিআইএ এজেন্টদেরকে দেখি যারা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। এভরি এগুলোকে দেখে একেবারেই চমকে ওঠে, কারণ সে কখনো কল্পনাও করতে পারেনি জার্ভিস এরকম কিছু একটা করবে। পরবর্তীতে আমরা জার্ভিসকে দেখি যে প্রচন্ড পরিমাণে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, কারণ তার এরকম করাটা একেবারেই উচিত হয়নি। এই জন্য সে এভরিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং নিজের লোকদের উপরই হামলা করে। আর এই হামলাটার ফলে সেখানকার গাড়িগুলো এক এক করে ধ্বংস হয়ে যায়, এমনকি এভরির গাড়িটাও। আর এই সুযোগটাতে এভরি কোনো রকমে সেখান থেকে পালায়, কিন্তু সে যখন কিছুটা সামনের দিকে আসে তখনই আমরা একজন অদ্ভুত লোককে দেখি যে তাকে এখনো ফলো করছে। এভরি তখন কোনো রকমে একটি ডাস্টবিনের পাশে গিয়ে লুকায়। লোকটি যখনই সেখানে আসে এভরি তার উপরে অতর্কিত হামলা করে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে সেখানেই শেষ করে ফেলে। এরপর সে তার একটি ছবি তুলে ওই লোকগুলোর কাছে পাঠায় যারা ভিক্টরকে বন্দি বানিয়ে রেখেছে, কারণ সে এটা ভালো করেই জানতো এটা নিশ্চয়ই ওই লোকগুলোর কাজ। অন্যদিকে আমরা সিআইএ এজেন্টদেরকে দেখি যারা ওই লোকটার বিষয়ে বিভিন্ন ডেটা কালেক্ট করছে। কিছুক্ষণ পর আমরা এভরিকে দেখি যে ওই লোকটার সাথে দেখা করার জন্য যায় যে তাকে ওই ফ্ল্যাটটা সম্পর্কে বলেছে। এভরি তাকে অনেকগুলো টাকা দেয় এবং তাকে বলে তুমি আমাকে যেই তথ্যটা দিয়েছিলে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আর তুমি আমাকে এখন আরো একটা সাহায্য করবে। এভাবেই সে তাকে ওই লোকটার ছবিটা দেখায় যাকে সে
কিছুক্ষণ আগে হত্যা করেছে। লোকটি তাকে জানায় এ হচ্ছে অনেক বড় একজন কন্ট্রাক্ট কিলার। ওর কাছে একটা জিনিসই প্রায়োরিটি, সেটা হচ্ছে টাকা। এখন সে যেই হোক না কেন ওকে যে টাকা দেবে ও তার হয়ে কাজ করবে এবং ও যা খুশি করতে প্রস্তুত। এভরি তাকে বলে আমাকে শুধুমাত্র ওই লোকটা সম্পর্কে বলো যে ওকে শেষবারের মতো হায়ার করেছে, আমি শুধুমাত্র তার সম্পর্কে জানতে চাই। লোকটি তাকে জানায় সে এমন একজন ব্যক্তি যে এখানকারই অনেক বড় একজন সামরিক অফিসার। এভরি তখন তাকে ধরার জন্য চলে যায়। পরবর্তীতে আমরা তাকে একটি নকল পাসপোর্ট বানাতে দেখি, যেটার মাধ্যমে সে সেখানকারই একটি হোটেল রুম বুক করে। এই হোটেলেই ওই লোকটারও আসার কথা যে ওই কিলারকে হায়ার করেছিল। লোকটি যখনই তার রুমের মধ্যে যায় এভরি তার উপরে অতর্কিত হামলা করে এবং তাকে একটি বিশেষ ধরনের মাস্ক পরিয়ে দেয় যাতে সে যতই চিৎকার করুক না কেন সেটা বাইরের কেউ শুনতে না পারে। এভরি এখানে কোনো রকম সময় নষ্ট করে না এবং সরাসরি তার থেকে সিস্টেমের পাসওয়ার্ডটাকে চায়। লোকটি তখন তাকে পাসওয়ার্ডটাকে দিয়ে দেয়, কিন্তু সে যখন পাসওয়ার্ডটাকে আনলক করতে যায় তখন পাসওয়ার্ডটা ভুল দেখায়। এই জন্য এভরি ওই লোকটার বাঁ হাতের একটি আঙুল ভেঙে দেয়। লোকটি তখন তাকে দ্বিতীয় পাসওয়ার্ডটাকে বলে, কিন্তু এবারের পাসওয়ার্ডটাও ভুল। এভরি তখন তার আরও একটি আঙুল ভেঙে দেয় এবং তার মাথায় আঘাত করে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। পরবর্তীতে সে সেরিনাকে কল করে এবং এই ডিভাইসটা সম্পর্কে বলে। পাশাপাশি সে জার্ভিসকেও কল করে এবং তার সাথে ঘটে যাওয়া সবকিছু সম্পর্কে তাকে জানায়। কিন্তু জার্ভিস যখন তার সাথে কথা বলছিল তখন আমরা অন্য একজন অফিসারকে দেখি যে জার্ভিসকে সন্দেহ করে, কারণ সে এটা ভালোভাবেই বুঝতে পারে জার্ভিস নিশ্চয়ই এভরিকে সাহায্য করছে। অন্যদিকে আমরা এভরিকে দেখি যে সেরিনার সাথে দেখা করার জন্য যায়। তখন সেরিনা তাকে জানায় এই কম্পিউটারটার সাথে একটি সিক্রেট ফাইল অ্যাটাচ করা। যদিও আমরা এর পাসওয়ার্ড ক্র্যাক করি এরপরও আমরা ওই ফাইলটাকে কোনোভাবেই ডাউনলোড করতে পারবো না। আমাদেরকে এটা ডাউনলোড করতে হলে এটার মেন সার্ভার রুমে যেতে হবে। এভরি তাকে বলে লোকেশনটা আসলে কোথায়। সেরিনা তখন লোকেশনটাকে খুঁজে বের করে, যেটা পাশেরই একটি বিল্ডিংয়ে। কিন্তু এখন তাদেরকে এই বিল্ডিংটা থেকে অন্য বিল্ডিংটাতে যেতে হবে, তাও আবার এত সিকিউরিটির মধ্য দিয়ে। তখন সেরিনা তাকে তারই বানানো একটি ড্রোন সম্পর্কে বলে। সেরিনা তাকে জানায় তুমি এখন এই ড্রোনটার মাধ্যমেই পাশের বিল্ডিংটাতে যাবে। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে পাশের বিল্ডিংটার মধ্যে দেখি, যেখানে সেরিনা তাকে সব দিক থেকে গাইড করতে থাকে। একদিকে সেই ফাইলগুলোকে ট্রান্সফার করছিল, অন্যদিকে আমরা সিকিউরিটি অফিসারদেরকে দেখি যারা তাদের বসের রুমটার মধ্যে প্রবেশ করে। সে তখন তার লোকদেরকে জানায় তোমরা দ্রুত সার্ভার রুমটার মধ্যে যাও, কারণ কেউ একজন ডেটাগুলোকে চুরি করার চেষ্টা করছে। এই জন্য তারা দ্রুত সার্ভার রুমটার মধ্যে যায়। কিন্তু এই সময়টার মধ্যেই এভরি পুরো ফাইলটাকে পেন ড্রাইভের মধ্যে ট্রান্সফার করে নেয়। যেহেতু সে এখন কোনোভাবে বাইরের দিকে যেতে পারবে না, এই জন্য সে দ্রুত সেরিনাকে কল করে। সেরিনা তখন ড্রোনটাকে সেখানে পাঠায়, কিন্তু সে যখন ড্রোনটাকে নিয়ে নিচের দিকে নামার চেষ্টা করে তখন আমরা গার্ডদেরকে দেখি যারা ওই ড্রোনের উপরে হামলা করে, যার ফলে ড্রোনটা একেবারেই অকেজো হয়ে যায় এবং এভরি এবং ড্রোন সোজা নিচের দিকে এসে পড়ে। ভাগ্য ভালো থাকায় এভরি একটি গাড়ির উপরে গিয়ে পড়ে, কিন্তু ড্রোনটি রাস্তার মধ্যে একটি গাড়ি চাপায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা তাকে সেরিনার সাথে দেখি। এভরি তখন তাকে পেন ড্রাইভটাকে চেক করার জন্য বলে। সেরিনা যখনই পেন ড্রাইভটাকে ভালোভাবে চেক করে তখন সে তাকে এটা জানায় এই ফাইলটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাস লুকানো, যেটা কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরো সিস্টেমটাকে হ্যাক করে ফেলবে এবং আমাদের বিষয়ে সকল তথ্য ওদের সার্ভারে চলে যাবে। অন্যদিকে এই ফাইল থেকে ডেটা বের করতে আমাদের বেশ কিছু সময়ের প্রয়োজন, যেটা এখন আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এভরি এটা শুনে পেন ড্রাইভটাকে ল্যাপটপ থেকে বের করে নেয় এবং ওই ল্যাপটপটাকে সেখানেই ভেঙে ফেলে। এরপর সে জার্ভিসকে মেসেজ করে এবং তাকে বলে আমার ফোনটাকে ট্র্যাক করতে থাকো এবং দ্রুত আমার সাথে দেখা করো। এভাবে সে যখন গাড়িটাকে নিয়ে রাস্তার দিকে যায় তখনই একটি ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা মারে। অন্যদিকে আমরা সেখানকার সবগুলো এজেন্সিকে দেখি তারা সবাই মিলে একসাথে মিটিং এর আয়োজন করে, কারণ কোনো এক মাস্ক পরা ব্যক্তি তাদের সবাইকে একসাথে ব্ল্যাকমেল করছে। কিছুক্ষণের মধ্যেই সে টিভিতে সরাসরি লাইভে আসে এবং তার ডিমান্ডগুলো সরাসরি এজেন্সিদের কাছে জানায়। অন্যদিকে আমরা এভরিকে দেখি যে এখনো জীবিত। সে তখন কোনো রকমে একটি
ফোন বুথের মধ্যে যায় এবং জার্ভিসকে কল করার চেষ্টা করে, কিন্তু সে তার সাথে কোনোভাবেই কানেক্টেড হতে পারে না। তখনই আমরা একজনকে দেখি যে এভরিকে অজ্ঞান করে ফেলে এবং তার সাথে করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা জার্ভিসকে দেখি যে এভরির ফোনটাকে ট্র্যাক করছে। এভাবে সে একটি নির্জন জায়গায় এসে পৌঁছায়। তখনই তার সামনে গ্রেসনো নামের একজন আসে যে তাকে কোনো রকম সুযোগ দেয় না। গ্রেসনো তাকে সেখানেই শেষ করে দেয়। কিছুক্ষণ পর আমরা গ্রেসনোকে এভরির সামনে দেখি যে এভরিকে জানায়, এখন এই পুরো পৃথিবী আমার হাতের মুঠোয়, কিন্তু আমার সামনে একটাই মাত্র দেয়াল, সেটা হচ্ছে ক্যানারি ব্ল্যাক। এভাবে সে তাকে ডিভাইসটা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এভরি তাকে জানায় ওটা আমার কাছে নেই। গ্রেসনো তাকে বলে, তুমি যদি আর একবার না বলো তাহলে আমি ডেভিডকে এখানেই মেরে ফেলবো, এমনকি তোমাকেও ছাড়বো না। এভাবেই তার সামনে ডেভিডকে হাজির করা হয়। এরপর সে তাকে আবারও ক্যানারি ব্ল্যাক সম্পর্কে জিজ্ঞাসা করে। এভরি তাকে এবারও মানা করে দেয়। সাথে সাথেই সে ডেভিডের উপরে গুলি করে। ডেভিড মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে সে তার লোকদেরকে বলে, এভরিকেও শেষ করে দাও। সে যখনই সেখান থেকে যায় তখনই আমরা ডেভিডকে দেখি যে এখনো জীবিত। সে এক এক করে সবাইকে শেষ করে ফেলে। অন্যদিকে আমরা সিআইএ এজেন্টদেরকে দেখি যাদের কাছেও গ্রেসনোর বিষয়ে ইনফরমেশন আসে। তারা গ্রেসনোকে মারার জন্য সব দিক থেকে প্রস্তুতি নেয়। এদিকে আমরা ডেভিডকে দেখি যে সেখানকার লাইটগুলোকে অফ করে দেয়। চারদিকে শুধুই অন্ধকার, কিন্তু এরপরও তাদের দিকে অনবরত গুলি ছোড়া হয়। একসময় এভরি এক এক করে সবাইকে শেষ করতে থাকে। এভাবে সে যখন কিছুটা সামনের দিকে আসে, এভরি সেখানে জার্ভিসের নিথর দেহ দেখে। কিছুক্ষণের মধ্যেই সে এটা ভালোভাবেই বুঝতে পারে জার্ভিস আর এখন বেঁচে নেই। অন্যদিকে আমরা গ্রেসনোকে দেখি যার কাছে এখন ডিভাইস। তারা ডিভাইসটাকে ডিকোড করে সেখানকার সকল ডেটাগুলো ইন্টারনেটে পাবলিশ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এভরিও সেখানে আসে এবং তাদের উপরে অতর্কিত হামলা চালায়। একসময় এভরি গ্রেসনোকে সেখানেই শেষ করে ফেলে এবং পুরো সিস্টেমটাকে অফ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই আমরা সিআইএ এজেন্টদেরকে সেখানে দেখি। ডেভিড তখন কোনো রকমে সেখান থেকে পালায় যাতে সে পরবর্তীতে এভরিকে ছাড়িয়ে আনতে পারে। এভাবেই তারা এভরিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারা যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখনই আমরা এলিজাবেথ নামের একজনকে দেখি যে এভরিকে জানায়, তুমি যেটা করেছো সেটা একেবারেই অভাবনীয়, তবে তুমি যদি এখন সিআইএদের সাথে থাকো তাহলে তোমাকে জেলের মধ্যেই থাকতে হবে। তবে তুমি যদি আমাদের সিক্রেট টিম CMC6 জয়েন করো তাহলে তুমি আবারও বাইরে যেতে পারবে এবং যা খুশি করতে পারবে। এভাবে এভরি আবারও বাইরে বেরিয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে তার পরবর্তী মিশনের জন্য। আর এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।